এখন আমি ২ টা বিষয়, আমি যেহেতু বাংলার ব্যাপারে এখানে ইন্সট্রাক্টর হিসেবে আছি। বাংলা এবং সাধারণ জ্ঞান ২ টা বিষয় নিয়েই আমি সামান্য কথা বলব। সেটা হচ্ছে বাংলায় যখন আমরা প্রশ্ন বিশ্লেষণ করে দেখি যে অনেক জায়গা থেকে প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোটাতে ২ টা, ১ টা, ৩ টা, ৪ টা, ৫ টা অথবা ৭ টা ৮ টা টপিক থেকে প্রশ্ন আসে। এখন আমি এখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়ই একেবারে, সেইগুলো আমি একটু আলাদা করার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে বাংলায় প্রাচীন যুগ থেকে চর্যাপদ, এর থেকে প্রশ্ন হবেই। এখানে কোনো মিস নাই। তো চর্যাপদের বিষয়গুলোকে আমি আরেকবার নজর বুলাবো। মধ্যযুগে এসে হচ্ছে মঙ্গল কাব্য। মধ্যযুগের মঙ্গল কাব্য থেকে কোনো না কোনো প্রশ্ন হবেই। তো এখানে আরো কিছু আছে, তো আমি সেগুলো ছাড়াও সেগুলো তো আমাদের আগেই প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্তত চর্যাপদ এবং মঙ্গল কাব্য, প্রাচীন যুগ, মধ্যযুগ এই ২ টা বিষয়ে নজর দেব। একই সঙ্গে রোমান্টিক প্রণয়োপাখ্যান, পুঁথি এবং লোকসাহিত্য। এখান থেকে এই জায়গাটা আমরা একটু কম গুরুত্ব দেই। পুঁথি, লোকসাহিত্য, কিন্তু দেখা যাচ্ছে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এবং ওখানে প্রশ্ন খুব কম। দেখা যাচ্ছে মাত্র ১০-১৫ টা প্রশ্ন পড়লেই ওখান থেকে ২-১ টা প্রশ্ন আমি কমন পেয়ে যাব। সেটা অনেক বেশি লাভের হবে আমার জন্য। আধুনিক যুগে এসে যে কয়েকজন কবি সাহিত্যিক থেকে প্রশ্ন প্রায়ই হয়ে থাকে, মোটামুটি রবীন্দ্রনাথ থেকে তো বাদ যায়ই না কোনোভাবেই। অনেক বেশি প্রশ্ন থাকে রবীন্দ্রনাথ থেকে। সেই ক্ষেত্রে আমরা কিছু নাম সিলেক্ট করছি। এই নামগুলোকে আমরা আরেকবার ঝালাই করব। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রহমান, জসিমউদ্দিন, এবং আমি আরেকটা নাম লিখছি এখানে শহীদুল্লাহ। শহীদুল্লাহর ক্ষেত্রে মানে এখানে শহীদুল্লাহ বলতে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখা যাচ্ছে যে আমাদের ৩৫ BCS এর আমি একেবারে আগের দিন, মানে যেদিন পরীক্ষা সেদিন সকালে বাসে যেতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চ্যাপ্টারটা একটু উল্টাইলাম। সেখানে ওই যে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা একটা বই আছে, আবার ডক্টর সুনীতি কুমারের লেখা বই আছে। ২ টা নাম কনফিউজড হয়ে যায়। দেখা যাচ্ছে আমাদের পড়া, আমরা এগুলো পড়েছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এটা কি শহীদুল্লাহরটা নাকি সুনীতি কুমারেরটা নাকি অন্য আরেকজনেরটা। তো এই জায়গাগুলো একটু দেখে যাওয়া। তো আমি বলব যে এই কয়েকদিনে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, শামসুর রহমান, জসিমউদ্দিন, অন্তত এই কয়েকজনের উপরে নজর দিলে আশা করি বেশ কিছু প্রশ্ন আমরা এখান থেকে কমন পাবো। এরপরে বাংলা সাহিত্যে আমরা আরো কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হইতেই দেখি। সেটা হচ্ছে বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিকদের উপাধি বা ছদ্মনাম, পত্রিকা এবং সাময়িকী থেকে। পত্রিকা, সাময়িকী থেকে প্রশ্ন প্রায়ই থাকে। সেক্ষেত্রে হতে পারে যে মানে অনেক আগের যে ধরনের বিখ্যাত সাহিত্যগুলো বা বিখ্যাত ম্যাগাজিনগুলো, বিখ্যাত সাময়িকীগুলো, শিখা পত্রিকা থেকে শুরু করে যেই জিনিসগুলো আমাদের ওখানে ওই চ্যাপ্টারে গেলে দেখবো যে আমরা আসলে বেশি না, এবং বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো হয়তো অল্প কয়েকটা। ওইগুলো আমরা আরেকবার একটু চোখ বন্ধ করে পারি কিনা, যে কত সাল, সম্পাদক কে ছিল, এরকম ব্যাপারগুলো। এরপরে কিছু উদ্ধৃতিগুলো আমাদের কিছু সিলেক্টেড উদ্ধৃতি থাকা দরকার। সেটা হতে পারে ইসে থেকে, ওই যে প্রাচীন যুগের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তারপরে সখী কেমনে ধরি বহিয়া, আমারই বধূ আন বাড়ি যায়, এই ধরনের যে কয়েকটা আছে প্রাচীন যুগের। আবার আধুনিক যুগ থেকে যেমন বঙ্কিমের, রবীন্দ্রনাথের, এমনকি নজরুলের, এই ধরনের বিখ্যাত সাহিত্য থেকে কিছু উদ্ধৃতি, চরিত্র, এগুলো বই আলাদা করে দেওয়াই থাকে। এই ধরনের কিছু উদ্ধৃতি এবং চরিত্র, কোন উপন্যাসের চরিত্র এবং সেই চরিত্রের কোনো বিশেষ ডায়লগ থাকলে সেটা একটু আরেকবার ঝালাই করে নাও। একই সঙ্গে বাংলায় আমরা প্রায় দেখি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ থেকে প্রশ্ন হয়। সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি এরকম কোনো লিস্ট থাকে অথবা বইয়ের পেছনে কিছু দেওয়া থাকে, সেইগুলো একটু দেখে নেওয়া। বিশেষ করে সাম্প্রতিক যদি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বই বের হয়ে থাকে সেটার ব্যাপারে একটু খেয়াল রাখা। তো আমার মনে হয় যে এইগুলোর ব্যাপারে একটু নজর দিলে বাংলা সাহিত্য নিয়ে আমাদের যেসব কনফিউশনের জায়গা থাকে, এটা এই জন্য বলা যে পরীক্ষার হলে গিয়ে দেখবো যে এগুলো তো আমার পড়াই ছিল, শেষ মুহূর্তে একবার দেখে আসলে আমি পারতাম। এই যে শেষ মুহূর্তে একবার দেখে আসলে আমি পারতাম, এই আফসোসটা যাতে না হয় সেজন্য আমি কিছু সিলেক্টেড নাম এখানে দিয়ে দিলাম। তো আশা করি এতে উপকার হবে। এবার আমি যাচ্ছি ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশের যে প্রশ্নগুলো হয় সেখানে কিছু প্রশ্ন একেবারেই কমন থাকে। ধ্বনি বর্ণ থেকে কয়েকটা প্রশ্নই থাকে একেবারে। এরপরে হচ্ছে সন্ধি, সমাস, প্রত্যয়।
এই কয়টা জিনিস আমরা আরেকবার একটু চোখ বুলিয়ে নিব। এই যে আমি এখানে ধ্বনি, বর্ণ, শব্দ, সন্ধি, সমাস, প্রত্যয় ২ আর ২ ৪ ৬ টা। এই ৬ টা বিষয় লিখছি। দেখা যাচ্ছে ৬ টা বিষয় থেকে অন্তত ১২ টা প্রশ্ন এখানে থাকবে। হ্যাঁ, হতে পারে যে প্রত্যয় থেকে আসে নাই, কিন্তু সমাস থেকে, প্রত্যয় থেকে যেটা না আসছে সেটা সমাস থেকে আর পুষিয়ে গেছে। তো এই কয়টা টপিক অন্তত একটু ভালো করে দেখা, এবং বাংলায় ব্যাকরণে একেবারে কিছু আনকমন ডায়ালগ বা হচ্ছে যে কোনো কবিতার থেকে অথবা কোনো উপন্যাস থেকে, গল্প থেকে কিছু উদ্ধৃতি দেয়, অথবা হতে পারে পত্রিকা থেকেও কোনো উদ্ধৃতি দিয়ে দিল। সেটা হলো প্রয়োগ অপপ্রয়োগ ঘটেছে কিনা সেটা জানার জন্য। এবং বানান, কোন বানানটি শুদ্ধ, এই ধরনের প্রশ্ন হবেই। তো এই ব্যাপারে আমাদের আসলে বানানের ব্যাপারে দখল থাকলে তো একরকম ভালো। কিন্তু যে সমস্ত বানান বিগত সালে এসেছে অথবা আমাদের বইয়ে কিছু লিস্ট দেওয়া আছে, সেই জায়গা থেকে আরেকটু দেখে নিতে পারি। আ এবং বানানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ওরা ট্রিকি আচরণ করে। যেমন হচ্ছে উম নত্যবিধান, সত্যবিধান এখান থেকে হতে পারে। অথবা বিদেশি শব্দ দিয়ে সেটার বানান ধরতে পারে। অথবা হচ্ছে ওই হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার, পুরস্কার, পরিষ্কার, এ ধরনের কিছু কৌশলী প্রশ্ন করে মানে দ্বিধায় ফেলে। তো বানানের যে চ্যাপ্টার গুলো আছে আমরা সেখান থেকে আরেকটু দেখে নিতে পারি। আর সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, এই ২ টা থেকে দেখা যাচ্ছে প্রশ্ন থাকেই। আমরা মোটামুটি বলতে গেলে ব্যাকরণ অংশে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, কোনো ব্যাকরণের অংশ, এটা পুরোপুরি মুখস্থের একটা বিষয়। এবং হচ্ছে বাগধারা, এই ৩ টা জিনিস অনেকটা মুখস্থের উপর নির্ভর করে। তো এই জিনিসগুলো অন্তত বইয়ে আমাদের যে কয়টা আছে দেওয়া বা বিগত সালে যেগুলো এসেছে সেগুলোর মধ্যে থেকে যদি আসে তাহলে যেন মিস না হয়। এই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমরা বাংলায় বেশ ভালো একটা নাম্বার তুলতে পারব। এই ছিল আমার বাংলা নিয়ে পরামর্শ।